মানবিকের দেশসেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত। কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা যাদের সামনে, তোমরা অনেকেই সাজেশন খুঁজে খুঁজে মরিয়া হয়ে যাচ্ছে এবং অধ্যায় ভিত্তিক এমসিকিউ খুঁজছো। ইন্টারনেটে কি স্ক্রল করতেছো, ফেসবুকে কি সার্চ করতেছো কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন, কিন্তু পাইতেছো না, তাই না? তোমাদের কাজ সহজ করতে আমরা নিয়ে এলাম কৃষি শিক্ষার অধ্যায় ভিত্তিক একদম দ্বিতীয় পত্রের সকল অধ্যায়ের তোমাদের এমসিকিউ সলভ। এখানে কিন্তু প্রতিটা অধ্যায়ের ঠিক আছে, এই যে অধ্যায় ভিত্তিক না, প্রতিটা অধ্যায়ের 70 থেকে 80 প্লাস এমসিকিউ আছে এবং এর মধ্য থেকেই ইনশাআল্লাহ কমন পাবা তোমরা, ঠিক আছে? কারণ এখানে জ্ঞানমূলকগুলো এত অ্যানালিটিক্যালি মেটিকুলাসলি তোমাদের জন্য সাজানো আছে, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পাবা। পরিণতিতে কিন্তু তোমরা এর প্রমাণ পেয়েছো, তাই না? প্রমাণিতও কিন্তু আমরা তোমাদের জন্য রেডি করে দিয়েছিলাম। ওকে, সো তোমাদের জন্য সাজেশন হলো, সেটা হলো এই অধ্যায়ের ভিত্তিক আমরা খুব ফাস্ট ওয়ান শট ভাবে একটা ক্লাস করে যাব এবং তোমাদের কিন্তু কিছু জিনিস নিজে করে নিতে হবে, যেমন বহুপদীগুলো সলভ করে নিবা, অ্যান্সার গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, সো কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এখানে দেখো একটা ফ্রি পিডিএফ তোমাদের সকলকে প্রোভাইড করবে এবং শুরুতেই বলে দেই কমেন্টের প্রথম কমেন্টে পিন করা থাকবে এই পিডিএফটা, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক পিডিএফ গুলো পিন করে দিবে, এটা একটা ফ্রি পিডিএফ। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এই যে 4টা অধ্যায় আপনাদের আছে, মৎস্য চাষ, পোল্ট্রি পালন, পশুপালন এবং বনায়ন, এই 4টা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক এমসিকিউ চলো আমরা সলভ করে ফেলি। আচ্ছা, সব কোশ্চেন ধরে ধরে করা কিন্তু সম্ভব না, প্রতিটা চ্যাপ্টারে এখানে 80 থেকে 100টা পর্যন্ত এমসিকিউ আছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কোন পার্ট গুলো তোমাদের পড়তে হবে। খুব ভালো মতো যদি ক্লাসটা করো, পুরাটা করতে হবে ক্লাস, ঠিক আছে? পুরাটা যদি না টেনে টেনে করো তুমি ক্লাসটা বুঝতে পারবা এবং ইনশাআল্লাহ এই যে আপনাদের যে পরীক্ষা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র খুবই খুবই ভালো হবে, এটুকু আমি প্রতিশ্রুতি দিতে পারি। ওকে, দেখেন প্রথমে কিছু বেসিক জ্ঞানমূলক প্রশ্ন আছে তোমাদের অধ্যায়ের শুরুর দিকের যে মাছের বেসিক ইনফরমেশন আছে না, মাছ চাষ বা মাছ সম্পর্কিত, যেমন মাছের শ্বসন অঙ্গ কোনটা আমরা জানি ফুলকা, পৃথিবীতে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির মাছের মোট কত ভাগ স্বাদু প্রাণীর, সেটা হলো 40%, তাই না? 40% এখানে। তারপর মাছের দেখো বাংলাদেশের মৎস্য সম্পদের উৎস কয়টা, এই টাইপ কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে, এগুলো আমাদের জানতে হবে। তারপর জলাশয় রিলেটেড দেখো যে শতকরা কত ভাগ বাংলাদেশের মুক্ত জলাশয়, আমরা জানি 83 ভাগ, এবং আমরা কি এটা জানি কাপ্তাই যে লেক, এটা 1.83 ভাগের মধ্যে 1.5% কিন্তু কাপ্তাই লেক, ঠিক আছে? এই কোশ্চেনটাও এসে থাকে, তোমরা এর মধ্যেই কোশ্চেনটা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ, বদ্ধ জলাশয় এই যে 83 আর 17%, ঠিক আছে? এগুলো কিন্তু শুরুর দিকের অধ্যায়ের একদম জ্ঞানমূলক টাইপ, ঠিক আছে? দেখো মুক্ত জলাশয়ের মধ্যে কাপ্তাই লেকের আয়তন শতকরা কি 1.5%, একটু আগেই বললাম। তারপর দেখো প্লাবন ভূমির পরিমাণ কত, 58%। এই যে পার্সেন্টেজ গুলো, এইগুলো দেখে যাবেন এবং খুব ভালো মতো মাথার মধ্যে সেট করে যাবেন। পরীক্ষায় কিন্তু এই পার্সেন্টেজ, কৃষিশিক্ষায় কিন্তু পার্সেন্টেজ, পরিমাণ এগুলো খুব আসে। সামুদ্রিক জলাশয় 1,18,813 বর্গ কিলোমিটার, ঠিক আছে? তারপর দেখো বদ্ধ জলাশয়ের মধ্যে বদ্ধ আর মুক্ত কিন্তু আলাদা ভালো মতো মিলিয়ে মিলিয়ে পড়তে হবে আপনাদের। বদ্ধ জলাশয়ের মধ্যে চিংড়ি খামারের আয়তন শতকরা কত ভাগ, 34%। ওকে, তারপরে দেখো সামুদ্রিক জলাশয় থেকে উৎপাদিত মৎস্যের পরিমাণ কত মেট্রিক টন, এই টাইপ কোশ্চেন আসে, বাট এত বড় অপশনের প্যাঁচের কোশ্চেন গুলো আসলে মনে রাখা একটু টাফ হয়ে যায়, তবু তোমরা দেখে যাবে এই পিডিএফটা থেকে। ওকে, তারপর এক নটিক্যাল মাইল কত মাইল, এই যে দেখা অ্যান্সার দেওয়া আছে সব। সমুদ্রে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা কত নটিক্যাল মাইল, 200, ঠিক আছে? বাংলাদেশের মৌসুমী জলাশয়ের পরিমাণ শতকরা কত ভাগ, 17 ভাগ। আচ্ছা, এগুলো প্রথম অধ্যায়ের মৎস্য পালনের বেসিক কিছু প্রশ্ন। এটাই দেখো বহুপদীগুলো নিজে একটু দয়া করে সলভ করে নেবেন, ঠিক আছে? কারণ এক ক্লাসে কিন্তু আমি সব সলভ করাইতে গেলে আপনাদের ক্লাস হয়ে যাবে 4-5 ঘন্টা। ওকে, এরপর আমরা মেইন টপিকে চলে আসবো, ঠিক আছে? দেখেন মেইন টপিক হলো আপনাদের এই যে এইগুলোতে বেসিক আলোচনা করছি কিছু, যেমন ডলচন আর লবণ দিলে কোন রোগ থেকে মুক্তি পাই আমরা, ক্ষত রোগ, ঠিক আছে? তারপর এই টপিকে মনে রাখবা যে রাজপুটি, মৎস্য চাষের মধ্যে আছে রাজপুটি আর নাইলোটিকা, তাই না? এই দুইটা খুব ভালো মতো আপনাদের বুঝতে হবে এমসিকিউ লেভেলে। এমসিকিউ লেভেলে দেখো রাজপুটির সম্পর্কে এখান থেকে শুরু হচ্ছে, সবগুলোই কিন্তু পড়বেন, ঠিক আছে? হ্যাচারিতে নাইলোটিকার পোনা পাওয়া যায়, কতগুলো হ্যাচারিতে পাওয়া যায়, এগুলোর হিসাব আছে এরকম। তারপর দেখেন সরপুটির ক্ষেত্রে কোনটি থাই সরপুটি নামে পরিচিত, মূলত রাজপুটিকেই থাই সরপুটি বলা হচ্ছে। কত মাস বয়সে রাজপুটি মাছ কি করা হয়,
রাজপুঁটি মাছ বিক্রয়যোগ্য হয় 6 মাস বয়সে। তারপরে দেখেন রাজপুঁটির ওজন 6 মাসে কত গ্রাম হয়? 100 থেকে 150 গ্রাম। ঠিক আছে, রাজপুঁটি রিলেটেড যত এমসিকিউ আছে সব ভালো মতো আমাদের পড়তে হবে। কোন মাটির পুকুর রাজপুঁটি চাষের জন্য উপযোগী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দোআঁশ ও পলি দোআঁশ মাটি। রাজপুঁটি চাষের পুকুরের 100 গ্রাম মাটিতে কত মিলিগ্রাম নাইট্রোজেন থাকা দরকার? 8 থেকে 10 মিলিগ্রাম। বা পানির কোন বর্ণ পুকুরে রাজপুঁটি চাষের অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে? হালকা সবুজ বর্ণ। ঠিক আছে, রাজপুঁটি চাষের পুকুরের আয়তন কত শতক হওয়া উত্তম? উত্তম সাইজ কত পুকুরে? ঠিক আছে, 25 থেকে 100 শতক। ওকে, এই যে এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে রাজপুঁটি চাষের, তারপরে দেখেন নাইলোটিকা মাছের চাষেরও আছে। আচ্ছা, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাদের উদ্দীপকে দিয়ে বলতে পারে, ধরেন রহিম বা করিম কি করছে? রহিম বা করিম 15 শতকের একটা পুকুরে চাষ করতেছে। ঠিক আছে, এখন তার কত পরিমাণ চুন দেওয়া লাগবে? ঠিক আছে, এখন তোমাদের দেখো নিয়ম আছে, অথবা রাক্ষসী মাছ দমনে তারা আসলে কত গ্রাম রোটেনন দিতে হবে, এটার প্রশ্ন কিভাবে বের করবা? তোমার কিন্তু জানো যে প্রতি শতকে কতটুকু দিতে হয়। তোমাকে 15 শতকে দিলে এটা কিন্তু সিম্পল ম্যাথ। ঠিক আছে, 1 শতকে তুমি দিচ্ছ কত? 20 থেকে 30 গ্রাম রোটেনন। ঠিক আছে, রাক্ষসী মাছ দমনের জন্য। তাহলে 15 শতকে কত দিচ্ছ? 15 × 2 মানে কত বলেন? 300 থেকে 450 গ্রাম রোটেনন। ঠিক আছে, এই ব্যাপারগুলো মনে রাখবেন। এই যে রাজপুঁটি মাছের সকল এমসিকিউ গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি দাগিয়ে দিয়েছি, এগুলো অ্যান্সার দেওয়া আছে। দেখো প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া দিতে হবে? 100 থেকে 150। প্রতি শতকে কত গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে? 80 থেকে 100। মাছ দেখো সার প্রয়োগের কত দিনের মধ্যে রাজপুঁটি মাছের পোনা মজুত করতে হয়? এটা হলো 7 দিনের মধ্যে। তারপরে দেখেন রাজপুঁটি দৈহিক ও জিনের ভিত্তিতে শতকরা কত হারে সম্প্রসারণ দিতে হয়? 4 থেকে 6। পোনার আকার কত সেন্টিমিটার হতে হয়? 5 থেকে 7। এগুলো মানে একটু নাম্বার ভিত্তিক হলেও তোমাদের কিন্তু যদি সলভ করে যাও পরীক্ষার আগে, যদি একবার হলেও তুমি দেখে যাও, তোমার কি মনে পড়বে, পরীক্ষার হলে মনে পড়বে যে এই জিনিসটা আমি দেখছি, অ্যান্সার এইটা হবে। ঠিক আছে, জাস্ট পড়ে যাও, জাস্ট গো থ্রু দ্য টেক্সট। তারপরে দেখো এই যে বহুপদীগুলো আছে, বহুপদীগুলো তোমরা একটু নিজেরা সলভ করে নিও। এরপরে দেখো দ্রুত বর্ধনশীল এবং সুস্বাদু মাছের কথা যখন বলবে, দ্রুত বর্ধনশীল ওয়ার্ডটা যখন বলবে ওইটা কি বলেন তো? সুস্বাদু এক প্রকার মাছ চাষ করা হয় যা থাইল্যান্ড থেকে। আচ্ছা, শুধু দ্রুত বর্ধনশীল হলে হবে না, নাইলোটিকাও দ্রুত বর্ধনশীল। তবে দেখেন থাইল্যান্ড থেকে 1977 সালে আমদানি করা হয়। এটা কিন্তু ডিরেক্টলি বলছে কোন মাছের কথা? আপনাদের রাজপুঁটি মাছের কথা। ঠিক আছে, তো মাছটির বৈশিষ্ট্য এইরকম উদ্দীপক দিয়ে তোমাদের একটু দিতে পারে। তারপরে রোগ, মাছের যে রোগ বালাই গুলো আছে এগুলো সব ভালো মতো আপনাদের পড়তে হবে। যখন অ্যারোমোনাস ব্যাকটেরিয়ার কারণে আইস খসা রোগ হচ্ছে, ফুলকা পচা রোগের জীবাণু কোনটা? ছত্রাকের কারণে ফুলকা পচা রোগ হচ্ছে। তারপরে দেখেন ফুলকা পচা রোগে আক্রান্ত রাজপুঁটিকে শতকরা কত ভাগ লবণ পানিতে গোসল করাতে হয়? শতকরা 2.5% লবণ পানিতে গোসল করাইতে হয়। ঠিক আছে, লবণ যেখানে কি পানির মধ্যে 2.5% লবণ থাকবে। অর্থাৎ রাজপুঁটি মাছের ক্ষতস্থান থেকে আঠালো পদার্থ বের হয় কোন রোগে? সাদা দাগ রোগে। ঠিক আছে, তারপর দেখেন রাজপুঁটি মাছের ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? ক্ষত রোগ। কোন ব্যাকটেরিয়া জনিত কারণে হয় বলেন তো? এটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, এবার দেখেন আবার কিছু পরজীবী ঘটিত রোগ কোনটি? সাদা দাগ রোগ। ঠিক আছে, এবার দেখেন এরকম উদ্দীপক দিয়ে দিয়ে যখন দিবে এগুলো ভালো মতো করবা। দেখো এখানে বলছে এই যে তোমাকে পরজীবীর নাম দিয়ে দিয়েছি এবং এটা দ্বারা সংক্রমিত হলে তুমি এই যে জানো ইচিওথাইরিয়াস মাল্টিটাইলিডস। ঠিক আছে, এই যে পরজীবী দ্বারা সংক্রমিত হলে কোন রোগ? ওইটা সাদা দাগ রোগ। ঠিক আছে, তারপর আচ্ছা বহুপদীগুলো কিন্তু নিজে সলভ করবে। ঠিক আছে, অনেক টাইম লেগে যাবে বহুপদী সলভ করতে গেলে। তারপরে অ্যান্সার দিয়ে দিয়েছি, যদিও তোমাদের জন্য ইজি হবে, জাস্ট সবগুলো সলভ করে যাবা। এই যে নাইলোটিকা মাছ, নাইলোটিকা মাছের সকল কিছু। ঠিক আছে, প্রজননক্ষম হয় কত বয়সে? প্রজননক্ষম হয় 3 মাস বয়সে। মাছ খাওয়ার উপযোগী হয় 2 মাস বয়সে। ঠিক আছে, প্রতি পুকুরে কত শতক ব্রুড মজুত করতে হয়? 70 থেকে 80। তারপরে দেখো ডিম কোথায় থাকে? স্ত্রী মাছের মুখে।
তারপরে দেখো প্রথম সপ্তাহে দেহের ওজনের শতকরা কত ভাগ খাদ্য দিতে হয় 50, আর তৃতীয় সপ্তাহে 20 ভাগ। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাইলোটিকার রেণুকে প্রতিদিন কতবার খাদ্য প্রয়োগ করা লাগে? প্রতিদিন 4 থেকে 5 বার খাদ্য প্রয়োগ করতে হয়। তারপরে দেখো হাঁপায়ে নাইলোটিকার মজুদের পর কতদিন অন্তর ডিম সংগ্রহ করতে হয়? অ্যাটলিস্ট 7 দিন পর পর কি করতে হয়? ডিম সংগ্রহ করতে হয়। ওকে, এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন নাইলোটিকা মাছের সকল এমসিকিউ কি করবেন? আপনার কাজ হলো নাইলোটিকা মাছের সকল এমসিকিউ সলভ করে ফেলা এই ফ্রি পিডিএফ দেখে। ওকে, আজকে দেখতে পাচ্ছি এখানে ফ্রি পিডিএফ লেখা আছে তোমাদের জন্য। সো এগুলো যদি জ্ঞানমূলক গুলো সলভ করে ফেলো এবং সবগুলো দেখে ফেলো, এখানে দেখো এই জায়গাটা কি রোগ, ওইদিকে রাজপুটির রোগ পড়েছো, এখানে নাইলোটিকা মাছের রোগ পড়বা। ঠিক আছে, তাহলে কি হবে? মোটামুটি তুমি পার পেয়ে যেতে পারো। ওকে, এবার আসি আমরা, দেখো ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন মোটামুটি এগুলো ছিল। সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি পোল্ট্রি পালন, এখানেও কিন্তু সেম টাইপের তোমাদের জন্য সাজেশন দিয়ে দিচ্ছি। প্রথমে জ্ঞানমূলক কিছু কোয়েশ্চেন আছে। দেখো পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা কত? 9000। তারপরে দেখো 1 বছরের কম বয়সের বাড়ন্ত বয়সের মোরগকে কি বলে? ককরেল। তারপরে দেখো 1 বছরের কম বয়সের হাঁসকে কি বলে? ডাকলিং, তাই না? আমরা ডাকলিং বলে থাকি, বিভিন্ন ইউটিউবে রিলস দেখে থাকি ছোট ছোট হাঁসের, ওইগুলো হলো কি? ডাকলিং। অস্ত্রোপচারের মাধ্যমে খাসি করা মোরগকে কি বলে? কেপন। 1 বছরের কম বয়সে, এগুলো কিন্তু সিকিউ এর কতে আসার মতো বয়স চেন, সো মনে রাখবেন। ঠিক আছে, 1 বছরের কম সময়ের স্ত্রী মুরগিকে বলে পুলেট। আচ্ছা, এগুলো আমরা মোটামুটি জ্ঞানমূলক আমরা পারবো। দেখো সাজু গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে এক ধরনের পাখি খামার দেখলো। তার চাচা বলল এরা মাংস উৎপাদন করে যা 6 থেকে 8 সপ্তাহে বিক্রয় উপযোগী হয়। মানুষ এই পাখিগুলো পালন করে তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। আচ্ছা, তুমি বৈশিষ্ট্য দেখেই বুঝতেছো এটা কি একটা ব্রয়লার মুরগির খামার। ঠিক আছে, তো এই টাইপ উদ্দীপক দিয়ে দিতে পারে, এগুলো ভালো মতো করবেন। দেখো এই যে অর্থ বছরে মোট ডিমের পরিমাণ কত মিলিয়ন ছিল, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আসতে পারে ডিমের পরিমাণ, দেখো কত মিলিয়ন। ঠিক আছে, এত মিলিয়ন ডিম, সো বুঝতেছো যে কত সংখ্যা আসলে। অর্থ হচ্ছে পোল্ট্রি খাতে খণ্ডকালীন কর্মসংস্থান হয় কত শতাংশ লোকের? 50% লোকের। হিউজ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে পোল্ট্রি খাত। সো বেসিক প্রশ্নগুলো গেল। পোল্ট্রি খামারের সংখ্যা কত? 75 থেকে 80,000 কি আছে পোল্ট্রি খামার আছে। দেশে সরকারি ও বেসরকারি খামারে বছরে প্রায় কত কোটি হাঁস মুরগির বাচ্চা উৎপাদিত হয়? বছরে প্রায় 1 কোটি হাঁস মুরগির বাচ্চা উৎপাদিত হয়। মানে এখানে ইমাজিন দ্য নাম্বার। তারপরে দেখো প্রতি বছর এদেশে আমদানিকৃত প্যারেন্ট স্টকের সংখ্যা কত? 7 থেকে 8টা আমদানিকৃত প্যারেন্ট স্টক। হাঁস মুরগির খামারে খাদ্য বাবদ ঘরের শতকরা হার কত? 65 থেকে 70%। 65 থেকে 70%। ওকে, জ্ঞানমূলকগুলো আমি সব সলভ করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, উদ্দীপকগুলো তুমি ইজিলি পারবা। ঠিক আছে, আমি বলি পোল্ট্রিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয় 1994 সালে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মানুষের দৈনিক মাথাপিছু কত গ্রাম মাংসের প্রয়োজন? মানুষের কিন্তু মাংসের প্রয়োজন দৈনিক মাথাপিছু 120 গ্রাম। ঠিক আছে, দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়? দেশি মুরগি বছরে 40 থেকে 50টা ডিম দেয়। ঠিক আছে, হ্যাচারি সহ কেন্দ্রীয় মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত? মিরপুরে। ঠিক আছে, এটা মনে রাখবেন। সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে। ওকে, বহুপদীগুলো সলভ করে নেবেন। এরপর আমরা ডিরেক্ট মুরগির যে মুরগি পালন পদ্ধতিতে চলে আসলাম। মুরগি পালনেরও কিন্তু তোমাদের জন্য দেওয়া আছে যে কয়টা জাত, উপজাত, কোন প্রজাতির মুরগির পালকের রং লাল। ঠিক আছে, সব দেওয়া আছে, এগুলা পড়তে হবে। তারপরে বছরে কয়টা ডিম দেয়, কোন প্রজাতির মুরগি বছরে কয়টা ডিম দেয়, এগুলো সবই আপনাদের জন্য একদম ক্লিয়ারলি দেওয়া আছে। অ্যানকোনা জাতের মুরগি বছরে প্রায় কয়টি ডিম দেয়, তারপর মিনাকা জাতের মুরগি কয়টি ডিম দেয়, তুমি সবগুলো মুরগির এইটাও জানতে হবে। ঠিক আছে, বছরে কয়টা ডিম দেয়, এটা গেলে তুমি কিন্তু এমসিকিউ কমন পাইতেছো। ঠিক আছে, এটা জেনে গেলে তুমি কিন্তু ইজিলি এমসিকিউ কমন পাইতেছো যে কোন জাতের মুরগি বছরে কয়টা ডিম দিচ্ছে। তারপর কর্নিশ জাতের মুরগির উৎপত্তিস্থল ছিল ইংল্যান্ড। কর্নিশ জাতের মুরগির আসল নাম কি? ইন্ডিয়ান গেম। ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তারপরে দেখো সাসেক্স জাতের মুরগি কোন শ্রেণীভুক্ত? সেটা হলো ইংলিশ।
কোন জাতের মুরগির পায়ের নালায় পালক থাকে? অপশনগুলো দেখো, অ্যান্সার হবে ব্রাহ্মা। ঠিক আছে, অ্যানাকোনা, মিনকাল, লেগহর্ন কোনটাই না। ওকে, দেখেন কোচিন জাতের মুরগির উৎপত্তি স্থল, আচ্ছা এই যে উৎপত্তি স্থল গুলো পড়তে হবে, ডিমের পরিমাণ পড়তে হবে। ঠিক আছে, উৎপত্তি স্থল, ডিমের পরিমাণ, এগুলো দেখো। যেহেতু চীনের রাজধানী কি? চীনের রাজধানী যদিও রাজধানী না, চীনের খুব ফেমাস শহর কি? সাংহাই, তাই না? সাংহাই এর সাথে দেখো কোচিন মুরগিকে এর জন্য কি সাংহাই মুরগি বলা হয়। প্রদর্শনীর জন্য কদর বেশি কোন জাতের মুরগির? আসিল। ঠিক আছে, আসিল জাতের মুরগির। মরগ লড়াইয়ের জন্য বিখ্যাত জাত নিচের কোনটি? আসিল জাতের। ঠিক আছে, প্রদর্শনের জন্য মরগ লড়াইয়ের জন্য আসিল জাতের মুরগি কিন্তু সবচেয়ে বেশি। এবার দেখো এই যে লেয়ার মুরগি, ঠিক আছে, বাড়ন্ত লেয়ার মুরগির যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো এমসিকিউ থেকে সলভ করে নেবেন। ঠিক আছে, তারপর শুধু মুরগি না, আপনাদের জন্য দেখো হাঁস পালনও কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। বাড়ন্ত ব্রয়লার মুরগির চাষ এটা সম্পর্কে আছে। বিক্রির পূর্ব পর্যন্ত, কতদিন বয়স থেকে বিক্রির পূর্ব পর্যন্ত মুরগিকে বাড়ন্ত ব্রয়লার বলে? 22 দিন বয়স থেকে বিক্রির পূর্ব পর্যন্ত সবগুলোকে আমরা বলছি বাড়ন্ত ব্রয়লার। ঠিক আছে, ব্রয়লার মুরগি সম্পর্কিত এমসিকিউ গুলো কিন্তু এখানে টপ এমসিকিউ গুলো তোমাদের জন্য দেওয়া আছে, এগুলো ভালো মতো পড়ে নেবেন। খাঁচায় পালন করলে প্রতি বর্গ মিটারে কতটি ব্রয়লার মুরগি রাখা যাবে? 15 বর্গ মিটারে। ঠিক আছে, প্রতি 15 বর্গ মিটারে একটা ব্রয়লার মুরগি রাখা যাবে। লিটারে পালন করলে প্রতি বর্গ মিটারে কতটি ব্রয়লার মুরগি রাখা যাবে? 10 থেকে 12 বর্গ মিটারে। ঠিক আছে, লিটার এবং খাঁচার এই কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। বাড়ন্ত ব্রয়লার মুরগির ঘরে প্রতিদিন কত ঘন্টা আলো সরবরাহ করা হয়? 23 ঘন্টা। ওকে, উদ্দীপক টাইপ হিসেবে যেগুলো দিবে তোমাকে, এই যে মুরগির টাইপ বলতে পারে যে কোন জাতের মুরগি। দেখো রাশিদা বাজার থেকে 2টি মুরগি কিনে এদের মধ্যে একটির আসল নাম ইন্ডিয়ান গেম। বলেন তো ইন্ডিয়ান গেম আসলে কোন মুরগিটা? ওটির উৎপত্তি ইতালির অ্যানকোনা অঞ্চল থেকে। ইন্ডিয়ান গেম আসলে কার্নিশ জাতের মুরগি, তাই না? সো এগুলো ভালো মতো পড়বেন। হাঁস, বুনো হাঁস, ঠিক আছে, বুনো হাঁস, বেইজিং হাঁস, এই যেগুলো আছে এগুলো সবগুলোই আপনার কি লাগবে? জিনডিং হাঁস, টলুইস হাঁস, অ্যামডেন রাজহাঁস, আফ্রিকান রাজহাঁস, চীনা রাজহাঁস, সবগুলো আপনাদের লাগবে। এবং হাঁস এবং মুরগির এমসিকিউ গুলো যদি সবগুলো ভালো মতো তুমি সলভ করে ফেলো, তুমি ইজিলি একটা কি ধারণা পেয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে কোন এমসিকিউ আসবা। আর হলো আচ্ছা সিকিউ এর ক্ষেত্রে মনে পড়লো, সিকিউ এর কিন্তু ভিডিওটা মাস্ট দেখে নিও। সিকিউ কিন্তু আমি তো তোমাদের কোন ব্যাপার থেকে সিকিউ আসে, কোন টপিক আসে, কিভাবে আসে সব বলে দিয়েছি। ঠিক আছে, এরপরে তোমাদের মুখে তুলে খাওয়াই দিলেও যদি তোমরা না পড়ে যাও, না পারো, ঠিক আছে, তাহলে আসলে কতটা কষ্ট লাগে। আমরা তোমাদের জন্য সারা দিন রাত কষ্ট করছি লিটারেলি। আসলে আমি এই ক্লাসটা কেন নিচ্ছি বলো? তুমি আমার টাকা দিচ্ছ? টাকা দিচ্ছ না তো, তুমি তো কি আমার ক্লাসটা দেখতেছো, তুমি উপকৃত হচ্ছে, এটাই আমার লাভ কিন্তু। ঠিক আছে, তুমি হাইস কি করবে? আমাকে একটু সাবস্ক্রাইবার দিবা, সাবস্ক্রাইব করে দিবা, আমার সাবস্ক্রাইবার বাড়বে, এটাই লাভ, এর চেয়ে বেশি কিন্তু লাভ নেই আমার, তাই না? ওকে, দেখেন দ্বিতীয় চ্যাপ্টার মোটামুটি কিন্তু এইগুলোই। তুমি কিন্তু এইটারও পিডিএফ কি এই ভিডিওর মানে সবগুলো চ্যাপ্টারের পিডিএফই এই ভিডিওর পিন কমেন্টে। বারবার কমেন্ট করো না যে ভাই পিডিএফ কই, পিডিএফ কই। আসলে পিন কমেন্টে কিন্তু আমি পুরাটা সবগুলো দিয়ে দিব। ওকে ওকে, চলো শুরু করা যাক চ্যাপ্টার 3 অর্থাৎ পশুপালন। পশুপালনের ক্ষেত্রে গরু, মহিষ, ছাগল সবগুলোই কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখেন প্রথমে বেসিক কিছু কোয়েশ্চেন জ্ঞানমূলক, যেমন 16-17 অর্থ বছরে প্রাণী সম্পদ উপখাতে, ঠিক আছে, প্রবৃদ্ধির হার কত শতাংশ? প্রবৃদ্ধির হার মানে গ্রোথ, এটা 3.32% ছিল। ওকে, তারপরে দেখো কৃষি খাতে প্রাণী সম্পদের অবদান কতটুকু ছিল? পুরা কৃষি খাতে 14.31%। ওকে, তারপরে দেখো 16 অর্থ বছরের বিষয়গুলো তো দেখবাই। বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কোনটা? মিল্ক ভিটা। ঠিক আছে, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। সবচেয়ে বড় ডেইরি প্রসেসিং প্রতিষ্ঠান, ঠিক আছে, ডেইরি যে প্রোডাক্ট গুলো আছে এগুলো প্রসেস করে, এটা হলো মিল্ক ভিটা। দেশের বেকারদের আত্মকর্মসংস্থানে প্রাণী সম্পদ প্রত্যক্ষ পরোক্ষভাবে মোট কত শতাংশ অবদান রাখে? 70%। ঠিক আছে, এগুলো কমন কোয়েশ্চেন। চাষাবাদে কত ভাগ পশু শক্তির ব্যবহার করা হয়? 50 ভাগ। ঠিক আছে, একজোড়া বলদ দিয়ে 1 বিঘা জমি চাষ করতে কত ঘন্টা সময় লাগবে? 2 থেকে
3 ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই সিম্পল হিসাব শিক্ষার। 1 জোড়া বলদ দিয়ে 1 বিঘা জমি, একদম ইউনিট হিসাব। ঠিক আছে, তোমার কিন্তু এটা দিয়ে ছোটখাটো ইজি ম্যাথ হইতে পারে। ঠিক আছে, তোমাকে বললো যে তাহলে 2 জোড়া বলদ দিয়ে 1 বিঘা জমি চাষ করতে কতক্ষণ লাগবে? অর্ধেক লাগবে। ঠিক আছে, অর্ধেক সময় লাগবে। গৃহস্থালী জ্বালানির কত ভাগ গোবর হতে আসে? 25 ভাগ। গৃহস্থালী জ্বালানির 25 ভাগ আসে গোবর থেকে। তারপর গ্রামীণ পরিবহনে প্রাণী সম্পদের ব্যবহার কত ভাগ? 50%। তারপরে দেখো পশুর টাটকা মাংসে আমিষের পরিমাণ শতকরা কত ভাগ? একদম টাটকা ফ্রেশ রেড মিটে। ঠিক আছে, এটা 15 থেকে 20%। কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়? দেখো আদর্শ খাদ্য হলো দুধ। এর মধ্যে দেখো মাংস, ডিম, সবজি, এর সবগুলোর মধ্যে আদর্শ খাদ্য কোনটা? আইডিয়াল ফুড হলো দুধ। অর্থনৈতিক সমীক্ষা 2017 অনুযায়ী দৈনিক জনপ্রতি দুধের চাহিদা কত মিলিগ্রাম? জনপ্রতি বা একটা পার্সনের বডিতে, মানে একদম বডিতে কত দৈনিক দুধের চাহিদা হলো 250 মিলিগ্রাম। তারপরে বহুপদী গুলো একটু দেখে নিবা, হ্যাঁ কাইন্ডলি। তারপরে আমরা চলে আসছি, দেখো আমিষের অভাব দেখা যায়, ডাক্তার মনীষাকে খাদ্য হিসেবে আদর্শ খাদ্য গ্রহণ করতে পারে। এই আদর্শ খাদ্যের সাথে সম্পৃক্ততা হলো দুধের। ঠিক আছে, এবার আসতেছি গরুর প্রকারভেদ। ঠিক আছে, গরুর যে উৎপাদন ও কর্মশক্তির উপর ভিত্তি করে 4 প্রকারভেদে ভাগ করা হয়েছে। তারপরে দেখো অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি? ভেবন। ঠিক আছে, ফলস্টেইন ফ্রিজিয়ান গরুর দুধে কত শতাংশ চর্বি থাকে? 3.5 থেকে 4%। প্রজননের জন্য রক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে কি বলে? স্টার্ট ষাঁড়। ঠিক আছে, প্রজননের জন্য রক্ষিত এটা। খোঁজাকৃত প্রজনন শক্তি রহিত পুরুষ গরুকে কি বলে? দেখো বুলক। ঠিক আছে, বুলক। তারপরে দেখো জমি চাষের জন্য কোন জাতের গরুটি উপযোগী? অমৃত মহল। ঠিক আছে, জমি চাষের জন্য ডেডিকেটেড যদি কোনো একটা গরুকে তুমি পিক আপ করতে চাও, সেটা হলো অমৃত মহল। তারপরে দেখো কোন জাতের গরু দুধ ও মাংস ক্ষমতা, উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে? উন্নত সংকর। গায়ের রং লাল এবং নাসা রন্তু গোলাপি বৈশিষ্ট্যের গরু কোন জাতের? রেড চিটাগাং। ঠিক আছে, রেড চিটাগাং। কোন জাতের গরুটির উৎপত্তি পাঞ্জাব স্থল প্রদেশে? পাঞ্জাব স্থল প্রদেশে উৎপত্তি হলো শাহিওয়াল জাতের গরু। ঠিক আছে, শাহিওয়াল জাতের গরু। ওকে, কোনটি লাল সিন্ধি জাতের গরুর বৈশিষ্ট্য? দেখো লাল সিন্ধি জাতের গরুর বৈশিষ্ট্য মনে রাখবা যে শিং মোটা এবং ভোঁতা হয়ে থাকে। ঠিক আছে, তো এগুলা অনেক এমসিকিউ আছে, তোমরা নিজেরা একটু পড়ে নেবা। দেখো অ্যান্সার গুলো দাগিয়ে দিয়ে রেখেছি তোমাদের জন্য। আরেকটা যে কাজটা করবা সেটা হলো মহিষ, গরু, এরপরে কি আসছে? মহিষ। মহিষের ক্ষেত্রে তোমার কিন্তু গরু, মহিষ, ছাগল তিনটাই থেকেই এমসিকিউ সমান আসতে পারে, এবং একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা যে কোন টাইপের এমসিকিউ গুলো বেশি আছে। দেখো নবজাতক মহিষের বাচ্চা শাল দুধের মাধ্যমে কোন কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে? কেঁচো কৃমি। ঠিক আছে, এই রোগ টাইপ যেগুলো আছে, রোগ থেকে কিন্তু পূর্বাই। ঠিক আছে, তারপিন তেল ব্যবহার করে কোন রোগের জন্য ভালো ফল পাওয়া যায়? চূড়ার ক্ষত রোগ। ঠিক আছে, এইগুলো কিন্তু এই যে এইখানে কিন্তু মোটামুটি বৈশিষ্ট্যর পরে তোমাদের রোগ নিয়ে কথা, এই যে এই জায়গা থেকে রোগ নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, রোগগুলো কিন্তু ভালো মতো আপনাদের পড়তে হবে। এই যে রোগ বিফ মাস্টার জাতের গরু, এই যে কেঁচো কৃমিতে আক্রান্ত মহিষকে কি খাওয়াতে হবে? লেভানিট খাওয়াতে হবে। হলস্টেইন ফ্রিজিয়ান গরুর কুঁজ উঁচু হয় না? কুঁজ উঁচু হয় না। ঠিক আছে, গায়ের রং সাদা কালো ছাপ মেশানো হয়, সঠিক। দুধ দিনে 30 লিটারের বেশি হয়, এটাও সঠিক। তারপরে দেখি, আচ্ছা গরু নিয়ে অনেক এমসিকিউ আছে। ঠিক আছে, সবগুলো পড়ে যাবা, এবং এখান থেকে কিন্তু কমন পাওয়ার চান্স সর্বোচ্চ, তো এটা মাথায় রাখবা। কমন যদি পাইতে হয় সবগুলো সলভ করে যাইতে হবে। দেখো এখান থেকে চলো একটু সলভ করি আমরা। আচ্ছা এখান থেকে না, এই যে জায়গা থেকে। কোনটিকে বাফেলো কাফ বলা হয়? মনে রাখবা যে স্ত্রী ও পুরুষ উভয় মহিষের বাচ্চাকে বলা হয় বাফেলো কাফ। ঠিক আছে, তারপরে দেখো আবাসস্থলের ভিত্তিতে মহিষকে ভাগ করা হয়েছে 2 ভাগে। কাদা পানির মহিষের আরেক নাম কি? কাদা পানির মহিষ, মনে রাখবা জলাভূমির মহিষ। ঠিক আছে, জলাভূমির মহিষের শিং দেখতে কেমন? চন্দ্রাকৃতির বা চাঁদের মতো। ঠিক আছে, তারপরে দেখো গায়ের রং ধূসর ও চন্দ্রাকৃতির শিং, এটা কোন জাতের মহিষের বৈশিষ্ট্য? এটা কাদা পানির মহিষের বৈশিষ্ট্য। ঠিক আছে, চন্দ্রাকৃতির শিং মনে রাখবা। পাঞ্জাব ও সিন্ধু এলাকায় পাওয়া যায় কোন জাতের মহিষ? পাঞ্জাব ও সিন্ধু এলাকায় পাওয়া যায় মুরাহ জাতের মহিষ। ঠিক আছে, মুরাহ। ওকে, দেখো এখানে পা খাটো, মোটা ও ওলান বড় হয় কোন জাতের মহিষের? এই যে এটা হলো মুরাহ জাতের মহিষের। কোন জাতের গাভীর দুধে চর্বির পরিমাণ বেশি থাকে? জাফরাবাদী। জাফরাবাদী টাইপ মহিষের
চর্বির পরিমাণ বেশি থাকে। তারপরে এই যে আরো কোশ্চেন আছে দেখো, পায়খানার সাথে দল দল রক্ত বের হয় এবং সঙ্গে বিজল থাকে, এটা কোন রোগের কারণে হয়? কক্সিডিওসিস। ওকে, মহিষ-সিরোটের রোগ এবং সকল এমসিকিউ কিন্তু দেওয়া আছে। জিওভা রোগ কোন ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, এগুলো কিন্তু তোমাদের সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে নবজাতক ছাগলছানা, এই যে ছাগলছানাকে বলে কিড। কিড, গোটলিং বলতে কি বোঝো? অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে বলা হয় গোটলিং, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, গোটলিং বলতে বোঝায় অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল। ব্ল্যাক বেঙ্গল খুবই ফেমাস একটা ছাগলের জাত, ঠিক আছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে 2 বার বাচ্চা দেয়। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কত মাসে প্রজননের উপযুক্ত হয়? 7-8 মাস বয়সে তারা প্রজননের উপযুক্ত হয়ে যায়। কোন দুটি জাতের সংকরায়নে অ্যাংলো নোবিয়ান জাত সৃষ্টি করা হয়েছে? নোবিয়ান এবং ইংলিশ। মনে রাখবে, অ্যাংলো শব্দের অর্থ কি? ইংলিশ থেকে আসছে, অ্যাংলো, ঠিক আছে। ব্রিটিশদের বলা হয়তো কি? অ্যাংলো, ঠিক আছে। ওকে, হাসিব লক্ষ্য করলো একটি গরুর নাক, কান ও মলদ্বার দিয়ে কালো রক্তযুক্ত ফেনা বের হচ্ছে। গরুটির কোন রোগ হয়েছে? তর্কা রোগ হয়েছে, ঠিক আছে। কোনটি তর্কা রোগের লক্ষণ? এর সাথে সাথে প্রথমত বলাই আছে, ঠিক আছে, নাক, কান, মলদ্বার দিয়ে কালো রক্তযুক্ত ফেনা বের হচ্ছে, এবং আরেকটা আছে, সেটা হলো খিঁচুনি হয়। নিচের কোনটির অভাবে গাভীর দুধ জ্বর হয়? ক্যালসিয়াম। ওকে, তর্কা রোগে আক্রান্ত হলে গোয়ালঘর কি দিয়ে পরিষ্কার করতে হবে? 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 10% দিয়ে তুমি কি করতে হবে? পরিষ্কার করতে হবে। ওকে, যে সকল জীব অন্য জীবের উপর আশ্রয় নিয়ে জীবন ধারণ করে তাদেরকে কি বলে? পরজীবী বলা হয়। এটা কি? পরজীবীর ইংরেজিতে কি বলা হয়? প্যারাসাইট। প্যারাসাইট বলা হয়। বাছুরের বয়স কত মাস হলে কৃমিনাশক ওষুধ প্রদান করতে হয়? 3 মাস হলে করতে হয়। অধিক ফিতা কৃমির আক্রমণে ও বেশি হলে পশুর শরীর কোথায় বিষক্রিয়ার সৃষ্টি হয়? অন্ত্রনালীতে, ঠিক আছে। ফিতা কৃমির আক্রমণে গবাদি পশুতে কোন রোগ দেখা যাইতে পারে? দেখেন নিচের কোন রোগটা? হ্যাঁ, ডায়রিয়া, উদরময়, বাউসিওসিস, কক্সিডিওসিস। উদরাময়, ঠিক আছে, উদরাময়। এই প্রশ্ন সবগুলোই ভালো মতো আপনারা সলভ করবেন। দেখেন এখানে আরেক পেজ আছে, এখানে মূলত ছাগল নিয়ে, মহিষ নিয়ে প্রশ্ন বেশি আছে। আচ্ছা, খামারের 5টি গরুর জন্য দৈনিক কত কেজি? এই যে চাষ সিস্টেম বা পদ্ধতি নিয়ে কত কেজি কি লাগবে, ঠিক আছে, কি কিসের সাথে কি মেশাবা, সবকিছু এখানে লাস্টের দিকে এমসিকিউ আছে। এইগুলো একটু মেটিকুলাসলি অ্যান্সার করবা। তোমাকে কিন্তু কত বড় খামার, কতগুলা গরু, কতগুলা মহিষ, কতগুলো ছাগল, এটার উপর ডিপেন্ড করে অ্যান্সার করতে হবে। তোমাকে কিন্তু সহজ ম্যাথ দিতে পারে বা অঙ্ক দিতে পারে, তাই না? এই যে বললাম না যে প্রতি শতকে ধরো 1-2 কেজি চুন দিতে হয় রাজপুটির পুকুরে, তখন তোমাকে বললো যে 20 শতকের পুকুর, তখন কি? তখন তো তোমাকে 20 দিয়ে গুণ করতে হবে, তাই না? প্রতি শতকের হিসাবকে। গবাদি পশুকে কাঁচা ঘাসের বিকল্প হিসেবে কি খাওয়ানো যেতে পারে? সাইলেজ খাওয়ানো যায়, ঠিক আছে। তারপরে দেখি একটি দেশি জাতের গরুকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে? 8 থেকে 10। তোমাদের কিন্তু আমি সবগুলো এভাবে ধরে ধরে করছি না, কারণ কি অনেক টাইম লাগে। দেখো অলরেডি আধা ঘন্টা হয়ে গিয়েছে, হাতে কিন্তু সময় আমার অনেক অল্প, তবু চেষ্টা করছি এই পিডিএফটা তোমরা অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে। পুরো দাগানো পিডিএফটাই তোমরা অ্যান্সার দাগানোটাই পেয়ে যাবা। এবার দেখেন, আমরা অনেকক্ষণ ধরেই তো পড়ছি, আমাদের লাস্টে একটা চ্যাপ্টার আছে, সেটার নাম হলো বনায়ন। বনায়নও কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন হয়, যদিও অন্য 3টে চ্যাপ্টার থেকে তুলনামূলক বেশি প্রশ্ন হয়। আমরা তো দেখে ফেলি বনায়ন চ্যাপ্টারটার প্রথম দিকের এমসিকিউ গুলো কি কারণে লাগবে। দেখো, বনায়ন চ্যাপ্টারটা মূলত আমাদের কি বৃক্ষরোপণ, সামাজিক বনায়ন, বনায়নের উপকারিতা, এগুলো নিয়ে, তাই না, বা বন নিয়ে। এখন ন্যূনতম দেখো প্রথম এমসিকিউটা, ন্যূনতম কি পরিমাণ বনভূমি থাকলে একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে? অ্যাটলিস্ট 25% কি থাকতে হয়? বনভূমি থাকতে হয়। এই প্রশ্ন খুবই কমন, প্রায় প্রতিটা বোর্ডে আসে, ঠিক আছে। এক বছর না আসলে পরের বছর আসবে। বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর? মাথাপিছু বনভূমির পরিমাণ হলো 0.02 হেক্টর। বাংলাদেশে বন বিভাগ নিয়ন্ত্রিত জমির পরিমাণ কত লক্ষ হেক্টর? 16 লক্ষ হেক্টর। বাংলাদেশের কতটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশে কিন্তু 29টা জেলা আছে যেখানে কোনো রাষ্ট্রীয় বনভূমি নাই। আশা করি বুঝতে পারতেছো। তারপরে দেখো, বাংলাদেশের বন বিভাগ নিয়ন্ত্রিত জমির মধ্যে কত লক্ষ হেক্টর রিজার্ভ বন রয়েছে? বাংলাদেশে বন বিভাগ নিয়ন্ত্রিত জমির মধ্যে 14.3 লক্ষ হেক্টর রিজার্ভ বন আছে, ঠিক আছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে ভুটানে। ভুলেও বাংলাদেশ বা ভারত দিও না, ঠিক আছে। এই দেশে পপুলেশনের এত চাপ, বনভূমি তুমি পাওয়া কই, ঠিক আছে।
তারপরে দেখো আমাদের দেশে 2017 সালে আহরিত জ্বালানি কাঠের পরিমাণ ছিল 11 লক্ষ ঘনফুট। আমাদের দেশে 2017 সালে আহরিত মধুর পরিমাণ কত ছিল? 82,000 কেজি। ঠিক আছে, তারপর কর্ণফুলী দেখো। আচ্ছা, আমাদের দেশে 2017 সালে আহরিত গেওয়া কাঠের পরিমাণ ছিল 0.7 হাজার ঘনফুট। ঠিক আছে, মানে বেসিক্যালি 700 ঘনফুট। এটা মানে কি? এটা মানে কিন্তু 700 ঘনফুট। কর্ণফুলী পেপার মিলে বছরে কত হাজার টন বাঁশ সরবরাহ করতে হয়? 46,000 টন। কর্ণফুলী পেপার মিলে বছরে কমপক্ষে কি পরিমাণ কাঠ সরবরাহ করতে হয়? 53,000 ঘনমিটার। ঠিক আছে। খুলনা নিউজ প্রিন্ট মিলে বার্ষিক প্রায় কত হাজার ঘনমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয়? প্রায় 16,000। ঠিক আছে, অ্যান্সার হবে কি খুলনা নিউজ প্রিন্ট মিলে বার্ষিক প্রায় কত হাজার ঘনমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয়? 16,000। ঠিক আছে। আমলকি, বহেরা এবং হরিতকিকে একসাথে কি বলা হয়? ত্রিফলা। ঠিক আছে, আমলকি, বহেরা এবং হরিতকিকে একসাথে আমরা ত্রিফলা বলছি। এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের কি বলে, এই যে কি বলে ক নাম্বার কোয়েশ্চেন যেটা আছে, ক নাম্বারে জ্ঞানমূলক সিকিউ আসে, এই ত্রিফলা কিন্তু এটাতেও চলে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো বন বলতে, আচ্ছা বহুপদী গুলো তোমরা একটু নিজেরা সলভ করে নিবা। ঠিক আছে, এই দেখো চারা রোপণের স্থানের পিএইচ মান কত হওয়া প্রয়োজন? 6 থেকে 7। পিএইচ কত হওয়া প্রয়োজন? চারা রোপণের যে জায়গা, এটা 6 থেকে 7 হওয়া প্রয়োজন। চারা রোপণ করার আগে হালকা রোদ রেখে দেওয়াকে কি বলে? হার্ডেনিং। ঠিক আছে। মাঝারি আকারের চারার ক্ষেত্রে গর্তের আকার কত ঘন সেন্টিমিটার হয়? এটা কিন্তু মনে রাখবে একদম 70 × 70 × 70। ঠিক আছে। ছোট আকারের চারা রোপণের ক্ষেত্রে কত ঘন সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করতে হয়? 50 × 50 × 50, 50 × 50 × 50। ঠিক আছে। তারপরে দেখো বিভিন্ন প্রকার জীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি এবং পারস্পরিক সহাবস্থানকে বলা হয় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি ইংরেজিতে, তাই তো? এইটা মনে রাখবা। বেসরকারি মতে আমাদের দেশের প্রকৃত বনভূমির পরিমাণ আসলে 11%, অর্থাৎ থাকা উচিত ছিল কত? থাকা উচিত ছিল 25%, কিন্তু আছে কত? 11% মাত্র। তারপর এগুলো একটু দেখে নেন। বাংলাদেশে কোন জেলায় নীলসাগর অবস্থিত? নীলফামারী। ঠিক আছে। হিমছড়ি কোন জেলায় আছে? কক্সবাজার। কিছু জায়গার নাম আছে যেগুলো খুবই ফেমাস জায়গা। আমাদের কিসের জন্য বলেন তো ফেমাস জায়গা? জায়গাগুলো ফেমাস হইলো প্রাকৃতিক জায়গা হিসেবে। ঠিক আছে, যেমন হিমছড়ি, তারপরে দিনাজপুরের রামসাগর, এই ব্যাপারগুলো কিন্তু খুব আমাদের প্রয়োজনীয়। কত প্রজাতির মাছ পাওয়া যায়, কত প্রজাতির সরীসৃপ আছে, এগুলো কিন্তু আছে। বাংলাদেশে প্রায় 5,000 প্রজাতির মাছ আছে এবং 124 প্রজাতির সরীসৃপ আছে। ঠিক আছে। সরীসৃপ মানে কি? যারা বুকে ভর দিয়ে চলে। যেমন কি ওই যে তোমরা দেখছিলে না কয়েকদিন আগে ভাইরাল হলো, কি জানি, সান্ডা। ঠিক আছে, কফিল এবং সান্ডার যে রিল তোমরা দেখতা, সেই সান্ডাই হলো কি? সরীসৃপ। ওকে, তারপরে বন রিলেটেড আরো কিছু, চারা এবং বন রিলেটেড মূলত এই অধ্যায়টা। এখানে কিন্তু অনেক কিছু আছে। দেখো কত শুষ্ক মৌসুমে কতদিন পর পর চারার গোড়ায় পানি দিবা, তারপরে একদম আর্দ্র মৌসুমে কখন। ঠিক আছে, এই টাইপ প্রশ্নগুলো সব ভালো মতো আপনাদের কিন্তু পড়তে হবে। তারপরে দেখো মধ্যম প্রুনিং করা হয় কোন বৃক্ষে? লিচুতে। তারপরে দেখো গভীর প্রুনিং করা হয় কোথায়? ইপিল। ঠিক আছে। সো এইগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ এমসিকিউ। পিডিএফটা নিয়ে তোমাদের কাজ হবে, আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি যেগুলো আলোচনা করার জায়গা। তবে তোমাদের কাজ হবে কি বলতো? তোমাদের একমাত্র কাজ হবে, একদম সোল কাজ হবে পিডিএফ গুলো ডাউনলোড করে ফেলা। ডাউনলোড করে একদম চ্যাপ্টার ওয়াইজ 1 থেকে শুরু করা, সব সলভ করে যাওয়া। ঠিক আছে। তারপরে পরীক্ষার পরে এসে আমাকে বললো যে ভাই কমন পড়ছে, মেলা কমন পড়ছে। ঠিক আছে, এখান থেকে সো এগুলো কি সলভ করে যাবেন। সমতল ভূমির বনের প্রধান উদ্ভিদ কি? গজারি শাল। ঠিক আছে। ম্যানগ্রোভ বনের পরিমাণে আমাদের দেশের মোট ভূমির কত শতাংশ? মাত্র 4। ঠিক আছে, অর্থাৎ সুন্দরবনের ম্যানগ্রোভ যে ফরেস্ট আমরা বলছি, ম্যানগ্রোভ বন কিন্তু 4% মোট বনভূমি। ঠিক আছে, মোট ভূমির। বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির কত শতাংশ ম্যানগ্রোভ বন? দেখো মোট ভূমির মধ্যে তো একটা নির্দিষ্ট অংশ বন বিভাগ নিয়ন্ত্রণ করে এবং এর মধ্যে 19.7 কিন্তু ম্যানগ্রোভ। নিজের কোন বনে কুমির পাওয়া যায়? সুন্দরবনে কুমির আছে। ঠিক আছে। সুন্দরবনের ইউনেস্কো ঘোষিত বনাঞ্চলটি কয়টি অভয়ারণ্য নিয়ে গঠিত? 3টি অভয়ারণ্য।
তারপর সুন্দরবন নিয়ে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সুন্দরবন দেখবেন কোন এলাকায় চিরসবুজ বন দেখা যায়, খুব ফেমাস একটা কোয়েশ্চেন, সিলেট, ঠিক আছে। চিরসবুজ বন সিলেট। কোন এলাকায় পত্রঝরা বন দেখা যায়? টাঙ্গাইল। তাহলে কি কি পেলেন দেখেন, পত্রঝরা বন, চিরসবুজ বন। তারপরে কোন বৃক্ষের পাতা শীতকালে ঝরে পড়ে? শাল বৃক্ষের, ঠিক আছে। সহজ সহজ কিছু প্রশ্ন, এগুলো কিন্তু ভালো মতো পড়বেন। এখানে মূলত জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন আছে, যে এই বনটা কোথায়, এই বনে কি পাওয়া যায়, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তারপরে যে লাস্ট পিডিএফে চলে আসছে আমরা, একদম লাস্ট পেজে, বনের মধ্যেকার জ্বালানি কাঠ এগুলোর হিসাব, ঠিক আছে। কোন সংস্থার মতে কৃষি বন বলতে সম্মিলিত ভূমি ব্যবহার পদ্ধতিকে ও পরিচর্যা ব্যবস্থা কে বোঝায়? ICRAF, ঠিক আছে। আর সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছিল কে বলেন তো? সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো, ঠিক আছে। তারপরে দেখেন, মাঠ ফসলের ফাঁকে ফাঁকে কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ লাগিয়ে যে বনায়ন করা হয় সেটাকে বলে কৃষি বন। নোমান তার জমিতে মাঠ ফসলের ফাঁকে ফাঁকে নিচের কোন প্রজাতির গাছ রোপণ করতে পারে? অর্থাৎ কৃষি বনে কি করতে পারে? ডালিম গাছ লাগাতে পারে। নিচের এগুলোর মধ্যে বট, রেন ট্রি, কৃষ্ণচূড়া না লাগিয়ে সে ডালিম গাছ লাগাতে পারে। ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন বন প্রয়োজন? খাস জমির বন, তাই না? যেহেতু ভূমিহীন ও দরিদ্র মানুষের কথা বলা হয়েছে, খাস জমির বন এখানে অ্যান্সার হবে। তারপরে দেখো, সামাজিক বনায়নের এক সারি নকশায় গাছ থেকে গাছের দূরত্ব কত মিটার হয়? 2 মিটার। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত হবে? 2 মিটার, ঠিক আছে। তারপরে দেখো, সামাজিক বনায়নের এক সারি নকশায় গাছের সারির কত সেন্টিমিটার নিচে ধইঞ্চার বীজ বপন করা হয়? 30 সেন্টিমিটার নিচে, ঠিক আছে। এইগুলো সব আপনাদের কিন্তু বারবার পড়া, কলেজের পরীক্ষায় পড়ছেন, এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আপনাদের আসে, ঠিক আছে। কোন গাছ মাটির উর্বরতা বাড়ায়? লিগিউম, ঠিক আছে। সামাজিক বনায়নের মাধ্যমে দেশের বনভূমির পরিমাণ কত শতাংশ বাড়ানো সম্ভব? 25% বাড়ানো সম্ভব। 11% আছে, আরো 25 বাড়ানো সম্ভব সামাজিক বনায়ন যদি আমরা করতে পারি, ঠিক আছে। সো আসলে গুরুত্বটা কত তোমরা নিশ্চয়ই বুঝতেছো। ওকে, পতিত জমিতে বনায়ন ও পাহাড়ি বনের পুনর্বাসন করে বনের উৎপাদন কত গুণ বৃদ্ধি করা সম্ভব? বনের উৎপাদন 2 থেকে 3 গুণ বৃদ্ধি করা সম্ভব। হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। 2 থেকে 3 গুণ বৃদ্ধি, অনেক বড় বিষয়। সামাজিক বনায়ন বিধিমালা অনুসারে সামাজিক বনায়নের জন্য নির্বাচিত এলাকার কত দূরত্বের মধ্যে বসবাসকারী স্থানীয় জনগণ উপকারভোগী হিসেবে নির্বাচিত করা যায়? ওই বনের 1 কিলোমিটারের মধ্যে বসবাসকারী সকলে উপকারভোগী হিসেবে নির্বাচিত করা যায়, ঠিক আছে। সো এই যে 4টা চ্যাপ্টারের এমসিকিউ পিডিএফ এই ভিডিওর পিন কমেন্টে তোমরা পেয়ে যাবা। মানবিক বিভাগের যে কোনো প্রবলেম, যে কোনো চ্যাপ্টার, যে কোনো বিষয় চ্যাপ্টারে আমাদেরকে রিচ করবে যে কোনো প্রবলেম হলে। ওকে, অন্বেষণ কিন্তু বাংলাদেশে একটা মানবিক বিভাগের জন্য একটা রেভলিউশন বা বিপ্লব ঘটাতে যাচ্ছে। এত সায়েন্সের ক্লাস, এত প্লে লিস্ট মানবিক বিভাগের কেন নাই? আমরা মানবিক বিভাগের জন্য 26 এবং 27 ব্যাচ স্পেশালি যত সুযোগ সুবিধা পেতে যাচ্ছ ভাবার মতো না, ঠিক আছে। আমরা প্রতিটা টপিক, প্রতিটা চ্যাপ্টার প্লে লিস্ট বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। ফ্রি ক্লাস করবে তোমরা অন্বেষণ প্ল্যাটফর্মে। ভালো থাকো সবাই, পরীক্ষা ভালো মতো দাও। এইচএসসিটা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাডমিশন লেভেলে।